এই যে ইলেকট্রাল বন্ডের কথা নিয়ে আমরা এখন আলোচনা করছি, তার সূচনাটা কিন্তু হয়েছিল, দেখবেন আপনারা, যে যখন আমাদের নোটবন্দি হলো তারপরে। নোটবন্দির সময় আমরা অনেক বড় বড় কথা শুনেছিলাম এবং আমরা আশাও করেছিলাম প্রথম দিকে যে নোটবন্দিটা হয়তো ভারতবর্ষের বিশাল পরিমাণ কালো টাকা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে, কিন্তু দু একদিনের মধ্যেই তার রূপটা প্রকাশ পেয়েছিল এবং সেটা বোঝা গিয়েছিল যে এর পেছনে উদ্দেশ্যটা ছিল অন্য। কালো টাকা কী করে সাদা হয়, সাদা করা যায়, এবং যারা যারা ক্ষমতায় আছেন তার একটা অংশ তারা কী করে পান, সেটাই মূলত নোটবন্দিতে আমরা দেখলাম ঘটেছিল। ঠিক একইভাবে ইলেকট্রাল বন্ডও এখন বোঝা যাচ্ছে যে একটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইলেকট্রাল বন্ডের সূচনাটা করা হয়েছিল, এবং যদিও তখন খুব ভালো ভালো কথা বলেছিলেন তৎকালীন যিনি আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, অরুণ জেটলি। এর আগে কি হতো দেখুন, 60-এর দশক পর্যন্ত এবং 70-এর দশকের একদম প্রথম দিক পর্যন্ত যদি আমরা দেখি, যে তাহলে দেখব যে ভারতবর্ষের কর্পোরেট সেক্টর প্রত্যেকটা রাজনৈতিক দলকে কত টাকা দেয় তার একটা হিসাব তাকে তার অ্যানুয়াল রিপোর্টে দেওয়া বাধ্যতামূলক ছিল, এবং সেই সময়কার অ্যানুয়াল রিপোর্ট দেখলে দেখা যাবে অমুক দলকে তারা এত টাকা দিলেন, তমুক দলকে এত টাকা দিলেন, সেটা উল্লেখ করতে বলা হয়। যেটা উল্লেখ করছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা হয়তো তারা দিয়েছেন, কিন্তু কম করে, কিন্তু ছোটো তবুও থাকতো একটা তথ্য। এরপরে 70 দশকের প্রায় মাঝামাঝি থেকে ইমার্জেন্সি লাগু হওয়ার পর থেকে কিন্তু সেটা উঠে গেল। তখন গোটা প্রক্রিয়াটাই চললো অস্বচ্ছভাবে। সবাই জানে, আমরা আমরা প্রত্যেকে অবগত যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্পোরেট হাউস থেকে টাকা বিভিন্ন সময় তারা ইলেকশনে টাকা নেন এবং টাকা তারা তাদেরকে কর্পোরেট সেক্টরও দেয়, নিজেদের স্বার্থেই দেয়, কিন্তু সেটার কোনো স্বচ্ছতা ছিল না। অরুণ জেটলি সাহেব সেটা একটা সুন্দর কথা বললেন যে কর্পোরেট সেক্টর বলছেন যে তারা স্বচ্ছভাবে টাকা দিতে চান, শুধু একটাই তাদের আপত্তি, তারা তাদের নামটা প্রকাশ করতে চান না। তাই আমরা প্রপোজ করছি যে একটা ইলেকট্রাল বন্ড এরকম বাজারে স্টেট ব্যাংক ছাড়বে, একেবারে সরকারি ব্যাংকের মাধ্যমেই ছাড়া হবে, সেখানে যারা এটা কিনবেন তাদের নামটা প্রকাশিত হবে না, এরকম করে একটা স্বচ্ছতা, খানিকটা সেমি ট্রান্সপারেন্ট একটা ব্যাপার। কেননা ওরা বলছেন যে যদি তারা ভয় পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে যদি টাকা কাউকে বেশি কাউকে কম দেওয়া হয়, তারপরে তার রিপারকাশন হতে পারে, তার বিভিন্ন সমস্যা তারা ফেস করতে পারে। ভালো কথা, ঠিক আছে, সেই অনুযায়ী ইলেকট্রাল বন্ড চালু হলো। এবং এরপরে যেটা দেখা গেল, গত মাসে আমাদের সর্বোচ্চ ন্যায় সংস্থা সুপ্রিম কোর্ট বললেন যেটা আনকনস্টিটিউশনাল, ইলিগাল বলেননি, আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। এরপরে বললেন যে কারা কারা টাকা দিয়েছে ইত্যাদিতে সব প্রকাশ করে, এগুলোর পুরো তথ্য এখন আমরা জানি কি কি হচ্ছে। যেটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে এখন দেখা যাচ্ছে, যে শাসক দল যাদের পুরো কন্ট্রোল এজেন্সিগুলো রয়েছে, বিশেষ করে ইডি, ইনকাম ট্যাক্স বা সিবিআই, তাদের দিয়ে তারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কর্পোরেট হাউসগুলোকে রেড করেছেন, কখনো কখনো তাদের সেখানে গিয়ে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের বিরুদ্ধে কেস করেছেন, এবং সেগুলোর পরপরই তারা বিশাল পরিমাণ টাকা বিজেপি যেই সরকারটা যারা সরকারটা চালান তাদেরকে তারা টাকা ডোনেট করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোথাও এই টাকাটা, যে ডোনেশনটা হয়েছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি, এক ধরনের এক্সটর্শনের মতো করে হয়েছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। এবং এর পেছনে মনেই হচ্ছে এখন খুব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, কারণ বিশাল পরিমাণ টাকা এভাবে ইডি, সিবিআই বা এজেন্সির মাধ্যমে এই সরকার তাদের দলের ফান্ডে টাকাটা তারা জোগাড় করেছে। এসবিআই, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক এবং সরকারি ব্যাংক বলে আমরা জানি, সেটা তার যে কতগুলো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো ভারতীয় গণতন্ত্রের পরিপন্থী হয়। কেন পরিপন্থী বলছি? কেননা ভারতের যে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে একটা ডেট দিয়ে বলেছিলেন যে এর মধ্যে যা যা তথ্য আছে এসবিআইয়ের কাছে সেগুলো প্রকাশ করতে হবে থ্রু ইলেকশন কমিশন। কিন্তু এসবিআই প্রকাশ করার আগের দিন বললেন তারা আরও 3-4 মাস সময় চাইলেন। কোনো যুক্তি ছিল না,
এবং তারা বড় বড় সমস্ত এক্সপার্টরা বললেন এর পেছনে কোনো যুক্তি নেই। তাহলে বোঝা যাচ্ছে যেটা এসবিআই, যেটা একটা ব্যাংক, সেটা সুপ্রিম কোর্ট, তাদের যে সিদ্ধান্ত, তাদের নির্দেশনাকে তারা অমান্য করছেন। এটা কিন্তু শুধু ভারতবর্ষের গণতন্ত্রের জন্য নয়, আমরা যারা বিভিন্ন আমাদের সঞ্চয় বিভিন্ন ব্যাংকে রাখি, স্টেট ব্যাংক যদি এটা করে এরপর অন্যান্য ব্যাংকও করবে। ধরুন আজকে এমন একটা দিন হলো, স্টেট ব্যাংক বা অন্য কোনো শিডিউল ব্যাংক বলল যে আপনাদের জমা যা টাকা ছিল সেটা আমি আপনাদের ফেরত দিতে পারবো না। আমি বললাম কেন ভাই, আমি কোর্টে যাব। বলে যাও, কোর্টের কথা আমি মানবো না। কেননা এটা যদি আজকে সুপ্রিম কোর্ট তাদেরকে অত্যন্ত তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে হয় যে তারা খুব শক্তভাবে এই স্টেট ব্যাংকের এই অসভ্যতা অমান্য করার যে স্পর্ধা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটাকে তারা রুখে দিয়েছেন। এতে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে স্টেট ব্যাংকের একটা ইমেজ অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু অন্তত সাময়িকভাবে হলেও আমাদের যে আমাদের যে সঞ্চয়, সেগুলো হয়তো খানিকটা সুরক্ষিত রইল। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, তাহলে স্টেট ব্যাংক এটা করার ক্ষমতা দেখালো কি করে? আসলে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে ভারতবর্ষের সমস্ত সংগঠনগুলো, যেগুলো আমরা পিলার্স বলি, সর্বত্রই সরকারি পক্ষের কিছু লোকজনকে তারা বসিয়েছেন, যারা সেইভাবে প্রকৃতপক্ষে সেই সমস্ত পজিশনে বসার যোগ্য নয়। তাই এমন কিছু লোককে, যাদেরকে আমরা খুব কাঁচা ভাষায় পেটোয়া লোক বলি, দলের পেটোয়া লোক, যারা সবসময় শুধু ইয়েস স্যার বলেন, এমন কিছু লোককে তারা খুব উচ্চ স্থানে বসিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ইলেকশন কমিশনের ক্ষেত্রেও একই ঘটনাটা ঘটছে। দলীয় সিদ্ধান্তই হচ্ছে ইলেকশন কমিশনের নির্বাচিত করার বা তাকে মনোনীত করার একমাত্র পন্থা বলে তারা সেই পন্থাটা বিভিন্ন প্রকারে সেটা চালু করেছেন। সুপ্রিম কোর্ট বা যেটাকে ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি, সেখানে কোনো আর শ্রেয় থাকছে না ইলেকশন কমিশনের মতো একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা যারা চালাবেন তাদের মনোনীত করেন। তা গত কয়েক বছরে এই সরকারের সময় দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং আজকে যে সমস্যাটা হচ্ছে ইলেকট্রাল বন্ড নিয়ে, যেটার আমরা খানিকটা রক্ষা পেয়েছি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্যে, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তার জন্যে নইলে আজকে ভারতবর্ষের অবস্থা কি হতো সেটা সহজেই অনুমেয়। সরকার দেখবেন গত কয়েক বছর ধরে বলছে ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান নেশন, ওয়ান রিলিজিয়ন ইত্যাদি কথাগুলো বলছেন। এবং এই যে এই নির্মাণটা করার পেছনে তাকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে দলের। এই টাকাটা তাহলে জোগাবে কে? আপনাদের হয়তো নিশ্চয়ই খেয়াল আছে যে হিটলার যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন সাময়িকভাবে, যেটা সম্ভবত 1933 সালের একটু আগে, তখন হিটলার তার যে বড় সহযোগী গোয়েরিংকে দিয়ে সেই দেশের সমস্ত কর্পোরেট সংস্থাকে তাদের ডেকেছিলেন একটা মিটিংয়ের জন্য। কর্পোরেট সংস্থার কর্তারা হিটলারের সাথে যোগাযোগ করতে এসে তারা অনেক কিছু লিখিতভাবে নিয়ে এসেছিলেন, বলবেন যে হিটলারের কাছে এগুলো দাবি করব যে তাহলে যাতে জার্মান সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে যাতে জার্মান ইকোনমি অনেক বেশি উন্নতি হয়। হিটলার তাদের কোনো দাবি দেওয়ার কথা না শুনেই প্রথম যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, তোমরা আমাদেরকে টাকা দাও, এরপরে আমরা যখন সত্যি সত্যি একদম পূর্ণ ক্ষমতায় আমরা যখন ফিরব, তখন তোমাদের কাছে আর আমাদের টাকা দিতে, তোমাদের কাছে আমরা টাকা চাইব না, কেননা এরপর থেকে কোনো ইলেকশনই হবে না। এবং হিটলার তিনি পরিষ্কার বলেছিলেন, এরপর থেকে তোমরা যত খুশি পারো প্রফিট করতে পারবে, কিন্তু এই মুহূর্তে শুধু তোমরা টাকা দাও যাতে জার্মানিতে আমরা রাজত্ব করতে পারি। আজকে এই কথাটা সেই সময় গোয়েরিং ছিলেন তার সহযোগী এবং গোয়েবলস ছিলেন তার প্রচার সচিব। আজকে এই একই জিনিস আমরা কিন্তু দেখছি ভারতবর্ষে ঘটছে। হিটলারের গেস্টাপো বাহিনীর কথা আমরা শুনেছি। গেস্টাপো বাহিনীর আগে যেটা ছিল সেটা ছিল এসএস বাহিনী বলে আমরা জানতাম, এসএসকেই পরে গেস্টাপো করা হয়েছে। আজকে ভারতবর্ষের ইডি সিবিআইয়ের ভূমিকা সেই সময়ের এসএস বা গেস্টাপোর ভূমিকার চেয়ে কোনো অংশে কম নয়।
এবং এভাবে এক্সট্রাকশন চলছে। একটা বিশাল অঙ্কের টাকা দরকার, কেননা ভারতবর্ষের মানুষকে বলতে হবে, বোঝাতে হবে, কখনো কোথাও দরকার হলে কিনে নিতে হবে এমপি এমএলএদেরকে, সম্ভব হলে পুরো দলটাকেই কিনে নিতে হবে। তার জন্য দরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যোগান করাটা খুব সহজ প্রক্রিয়া ছিল আমাদের নোটবন্দির মাধ্যমে। যখন একটা নোটবন্দির কালো টাকার একটা বড় অংশ আমরা জানি সেটা চলে গেছে দলীয় যে সরকার চালাচ্ছে সেই দলের কাছে, এবং এই গত কয়েকদিন আমরা দেখলাম প্রচুর টাকা এভাবে গেস্টাপো বাহিনীর যেরকম মানুষকে ভয় দেখিয়ে হত্যা করত, ঠিক একইভাবে ইডি সিবিআই বিভিন্ন কর্পোরেট হাউসকে গিয়ে হামলা করে তাদেরকে ভয় দেখিয়ে কখনো তাদেরকে অ্যারেস্ট করে টাকা জোগাড় করেছে। আরও একটা জায়গা টাকা কিন্তু জোগাড় হয়েছে, যা নিয়ে কোনো কথা বলছে না, কোনো কথা শুনছেন না। এর আগে সমস্ত যতগুলো কেস হয়েছে সেগুলোতে কোনো মীমাংসা হয়নি, সেটা হচ্ছে মোদি কেয়ার। সেখানে যে কত টাকা জোগাড় হয়েছে, একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সেই দেশের ফিনান্স মিনিস্টার, সেটা নাকি একটা ট্রাস্ট বা এই ধরনের কিছু, তার মেম্বার এবং তার নামে চলছে, এবং সেটা নাকি সরকারি কোনো সংস্থাই নয়। এবং তারপরেও বিভিন্ন সরকারি বিভিন্ন সংগঠন যেগুলো পিএসইউ, পাবলিক সেক্টর ব্যাংক বা পাবলিক সেক্টর ইউনিটসগুলো, তাদের থেকে প্রতি বছর ওই সময়ে বিভিন্ন পরিমাণ টাকা মোদি কেয়ারে ঢালা হয়েছে। তাই এই ব্যাপারগুলো তারা করেছেন যাতে একটা বিশাল অ্যামাউন্ট অফ মানি ফান্ড তারা তৈরি করতে পারেন, এবং ওই টাকা দিয়ে তারা ভেবেছেন ভারতবর্ষের মানুষকে তারা কিনে ফেলবেন। মিডিয়াকে অলমোস্ট তারা কিনে ফেলেছেন। মিথ্যে কথা বলতে বলতে, গোয়েবলস যেটা বলেছিলেন, মিথ্যে কথা বলতে বলতে এমন জায়গায় নিয়ে যেতে হবে মানুষ সেটাকে সত্য বলে মনে করবে। ঠিক একইভাবে ভারতবর্ষের একটা বড় সংখ্যক মানুষকে বিভিন্নভাবে মিডিয়া, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো প্রিন্ট মিডিয়ায়, কখনো সারাদিন ধরে ইলেকট্রনিক মিডিয়ায় তারা লাগাতার মিথ্যে বলে যাচ্ছে। ভারতের ইকোনমিক অবস্থা থেকে, জিডিপির গ্রোথের সংখ্যা থেকে শুরু করে মিথ্যে বলে 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 এমন একটা জিনিস তৈরি করেছেন যেখানে মনে হচ্ছে মোদি হচ্ছে ভগবান, মোদি হচ্ছেন ভারতবর্ষের একমাত্র নেতা, এবং সেই একমাত্র নেতা এক দেশ, একটা হাইপার ন্যাশনালিজম তৈরি হচ্ছে ধর্মের নামে, এবং হিন্দু ধর্মই হচ্ছে ভারতবর্ষের একমাত্র ধর্ম যে আমাদের পরিত্রাণ করবে। এই একটা নির্মাণ চলছে, এই নির্মাণের পেছনে টাকা প্রয়োজন ছিল, এই টাকাটা তারা এভাবেই জোগাড় করেছে বলে আমার মনে হয়। এই যে লিস্টটা বেরোলো, সেখানে কিন্তু বড় দুজন শিল্পপতির নাম সেরকমভাবে দেখা গেল না, যদিও রিলায়েন্সের নাম একটু উঠেছিল। তারা রিলায়েন্স বলেছে সেই কোম্পানিটার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। মানে আদানি আম্বানিকে আমরা সেখানে কিন্তু অনুপস্থিত দেখলাম এই গোটা লিস্টে, যে লিস্টটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি ইলেকট্রাল বন্ডের। তা প্রশ্নটা হচ্ছে কি, ইলেকট্রাল বন্ডের মাধ্যমেই কি শুধু টাকা জোগাড় করা হয়? তা তো নয়। আজকে আপনি যদি দেখেন যে কদিন আগে যে রাম মন্দির ট্রাস্ট হয়েছিল, সেই রাম মন্দির ট্রাস্টে কতজন শিল্পপতি কত হাজার হাজার কোটি টাকা দিয়েছে সেগুলো, এবং শুধু টাকা অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, সেখানে তারা অনেক কিছু ইন কাইন্ডস দেন। ধরুন কোথাও সোনার মুকুট, কোথাও বিশাল পরিমাণ একটা অন্য কিছু দান করা হলো, জমি দান করা হলো, ইত্যাদি ইত্যাদি। তাই ভারতবর্ষে এই যে পুরো ব্যাপারটা, নির্বাচন এই প্রক্রিয়াটা, আজকে যদি লক্ষ্য করে দেখি আমরা, ভারতবর্ষের নির্বাচনের সময় কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়। মানে নির্বাচন, মানে ইলেকট্রাল ইকোনমি বলে একটা জিনিস তৈরি হয়ে গেছে, যে ইলেকশনের বছরে ইকোনমিটা বুম করবে। মানে কয়েক হাজার, বলবো না, কয়েক লক্ষ কোটি টাকা সম্ভবত এই সময়টা ট্রানজাকশন হয়। এই যে পুরো ব্যাপারটা ঘটে, তার সম্পূর্ণভাবেই যে ট্রান্সপারেন্টলি হয় তা তো নয়, তার ভীষণভাবে এখনও অস্বচ্ছ। এবং আজকে ইলেকট্রাল বন্ডের বাইরেও প্রচুর আছে, পদ্ধতি আছে যেভাবে তারা টাকা জোগাড় করেন। মোদি কেয়ার, আমার অনুমান মোদি কেয়ারের সম্বন্ধে যদি পরিষ্কার খবরটা আমরা পেতে পারি, যদি সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারভেন করেন, তারা দেখব মোদি কেয়ারের মাধ্যমে হয়তো ইলেকট্রাল বন্ডের অনেক বেশি টাকা তারা জোগাড় করেছে। ঠিক একইভাবে বিভিন্ন ট্রাস্ট, নামে বেনামে ট্রাস্ট রয়েছে যেগুলোর মাধ্যমে টাকারও জোগাড় করা হয়। এবং আদানি আম্বানি সরাসরি না দিলেও তাদের
বিভিন্ন শেল কোম্পানি আছে, যেটা আমরা দেখেছি আদানির প্রচুর শেল কোম্পানি আছে, সম্ভবত আম্বানিদেরও আছে। তাই শেল কোম্পানির মাধ্যমে টাকা তারা লেনদেন করতেই পারেন, সেই ক্ষেত্রে তাদের নাম না থাকলেও আমি আশ্চর্য হব।